আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আলোচনায় থাকছে পাক অধিকৃত কাশ্মীরে বাড়ছে ক্ষোভ, ভারতের সাহায্য চাইছেন সেখানকার বিদ্রোহী নেতারা। এ নিয়ে আলোচনা হবে। দর্শক চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ। রাশেদ হায়দার ভাই যুক্ত হওয়ার কথা ছিল, উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি, হসপিটালে ভর্তি আছেন। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনায়। ধন্যবাদ। দর্শক ভূমিকায় দীর্ঘায়িত করবো না, আমরা মূল আলোচনায় চলে যাই। ফরিদ ভাই, আপনি অবশ্যই খবরগুলো রেখেছেন এবং বিশ্ব মিডিয়ায় তোলপাড়, এমনকি বাংলাদেশের মিডিয়াতেও এ নিয়ে কিন্তু ব্যাপক খবর প্রচার হয়েছে আজকে। এতদিন যদিও এসব খবর খুব একটা প্রচার না হলেও আজকে কিন্তু প্রচার হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আন্দোলনকারীরা ভারতের সাথে মিশে যাওয়ার হুমকি দিয়েছে, এমন খবর প্রচার হচ্ছে বিশ্ব মিডিয়ায়। পাকিস্তানের কপালে কি আবারও ৭১-এর খড়ক নেমে এলো? পাক অধিকৃত কাশ্মীর কি স্বাধীন হচ্ছে নাকি ভারতের সাথে মিশে যাবে? কি মনে হয় ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। আপনি একটা দারুণ কথা বলেছেন যে ইদানিং সেই খবরটা প্রকাশ করা শুরু করেছে বাংলাদেশের পত্রিকা বা নিউজ। এই 2 দিন মানে মোটামুটি গত 72 ঘন্টা এটাকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। মানে কোন রকম দায় সারা গোছের নিউজ করেছিল, কিন্তু সারা পৃথিবীতে যখন নিউজটা ছড়িয়ে গেল তখন আজকেও দেখলাম, বা আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশের মিডিয়াতে গুলো আসা শুরু করেছে। এই যে আজাদ কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, যেটাকে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তো এরা যে দখল করেছিল, সত্য একদিন প্রকাশ হবে। এদেরকে ধোকা দিয়ে ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে ধোকা দিয়ে পাকিস্তান এদের রেখে দিয়েছিল। অনেকে হয়তো জানে, এটা আমি 7-8 বছর আগে থেকে বলে আসছি, গুরুত্ব দেয় না কেউ, বিশ্বাসই করে না। আপনি শুনলে অবাক হবেন যে এই যে কাশ্মীরিদের কিন্তু আলাদা ভাষা রয়েছে, কাশ্মীরিদের নিজস্ব ভাষা রয়েছে। ভারতের যে কাশ্মীর, যে কাশ্মীরটা ভারতের অংশ, সেই কাশ্মীরে কিন্তু কাশ্মীরি ভাষায় মানুষ পড়ালেখা করে, কাশ্মীরি ভাষা বলে। শুনলে অবাক হয়ে যাবেন, যেটা পাকিস্তান অধিকৃত, যারা এদের দুলাভাই মনে করে জায়গা দিছিল, মনে করেছিল পাকিস্তান দুলাভাই, মনে করে তাদের পক্ষে অনেকদিন সন্ত্রাস হিসেবে কাজ করেছে পাকিস্তান এর পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে। ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কিন্তু কাশ্মীরি ভাষায় পড়ালেখা করতে দেয় না, দেয় নাই। তারা এক জেনারেশন ভুলেই গেছে পাকিস্তানি, মানে তারা বলতেই পারে না এখন। অর্থাৎ ভারতে যারা রয়েছে তারা কিন্তু তাদের কাশ্মীরি ভাষায় পড়ালেখা করে, কাশ্মীরি ভাষায় পত্রিকা ছাপে, কাশ্মীরি ভাষায় তাদের জ্ঞান অর্জন হয়। কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, যেটা তথাকথিত আজাদ কাশ্মীর, সেখানে সুযোগ সুবিধা নাই। এরা তো এই ধোকাটা এখন বুঝে ফেলেছে। তারপরে তারা নির্যাতিত, নিপীড়িত, এটা বুঝতে পেরেছে যে তারা কত বড় ভুল করেছে। কারণ ভারতে থাকলে তাদের পাসপোর্ট ভ্যালু কি, আর পাকিস্তানে থাকলে তাদের পাসপোর্ট ভ্যালু কি। ভারত হলো পৃথিবীর 3 নম্বর অর্থনীতির দিকে চলে যাচ্ছে, আর পাকিস্তানকে বলা হচ্ছে পৃথিবীর ভিখারিস্তান। তো তারা তো এগুলো এখন বুঝে ফেলছে। তার উপর আবার আছে নির্যাতন, নিপীড়ন, তারা বুঝে ফেলেছে। তো এরা তো আলাদা হতেই যাবে এবং তারা ভারতের সাথে যুক্ত হতেই যাবে। আর ভারত তো তাদের সংবিধান অনুযায়ী ওই কাশ্মীর তো ভারতেরই অংশ। তারা শুধুমাত্র ঘোষণা দিলেই হয়ে যাবে যে তারা ভারতের অংশ। তারা হয়ে যেতে পারে, ভারত নিবে কিনা আমরা জানি না, কিন্তু তারা যদি ঘোষণা করে, তারা যদি কালকে ঘোষণা করে সম্মিলিত ভাবে যে তারা ভারতের অংশ, ভারতের সংবিধানেই সেটা আছে, মানে তাদের বেশি কিছু করতে হবে না। আর তারা সহযোগিতা চেয়েছে। বাংলাদেশে আমার ভাবির পোলারা যে হারে ভারতের বিরুদ্ধে চেঁচামেচি করে, ভারতের বিরুদ্ধে যে হারে গালাগালি, ভারতের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তো ওই পাকিস্তানে তো জেনুইন পাকিস্তানি, তারা তো জেনুইন কাশ্মীরি, তারা তো জেনুইন মুসলমান। এবার বাংলাদেশের মুসলমানরা কি বলবে? বাংলাদেশের মুসলমান তো সারাদিন ভারতের গালি দেয়, ভারত দখল করবে, মানে অদ্ভুত ব্যাপার। মানে যাদের আব্বা মনে করে সেই পাকিস্তানিরা ভারতের সাথে যুক্ত হইতে চাইতেছে বা স্বাধীন হতে চাইতেছে, আর বাংলাদেশের যে পেয়ারা পাকিস্তানি গোলাম যারা, তারা সারাদিন ভারতের গালি দেয়, ভারতকে দখল করতে চায়। পার্থক্যের চিন্তা চেতনার ফারাক এতটুকুই, রাত আর দিন চিন্তার চেতনার ফারাক। আসলে আমাদের দেশের মানুষগুলো, অথচ ওই পাকিস্তানের কাশ্মীরিরা কিন্তু বাংলাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না, কিন্তু তারা এখন ভারতের সাথে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, স্বাভাবিকভাবেই চাবে। ভারত নিবে কিনা তা জানি না, ভারতের জনগণ মেনে নিবে কিনা জানি না, কিন্তু এটা তো চাইবে। শুধু তাই না, বেলুচিস্তানও কয়েকদিন পর ভেঙে যাবে, এটা তো বহু আগে আমি বলে রেখেছি। তারপরে আফগানিস্তান তার পাকিস্তানের সীমান্ত অঞ্চল দখল করে নিবে, কারণ আফগানিস্তান তো সেই
সেই রেখা মানে না, তাদের যে সীমান্ত ভাগ করা হয়েছে আফগানিস্তান মানে নাই, এখনো মানে না, তারা মানতে পারে না। এমনকি দেখবেন আফগানিস্তান সুযোগ পাওয়া মাত্রই পাকিস্তানের বর্ডার অঞ্চল যা আছে, সীমান্ত অঞ্চল, এগুলো দখল করে নেবে তাদের ভাষায়, পশতুন ভাষায় যারা কথা বলে সেই অঞ্চলটুকু আফগানিস্তান দখল করে নেবে। এবং পাকিস্তানকে কিন্তু রিকগনাইজ প্রথমে করে নাই আফগানিস্তান, অনেক পরে জাতিসংঘে ভেটো দিয়েছিল। পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় আফগানিস্তান ভেটো দিয়েছিল। তো সুতরাং তাদের সাথে তো বিরোধ হবেই। আর আস্তে আস্তে পাকিস্তান তো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর এখন যদি পাকিস্তান ভাঙে এক টুকরা তো হবে না, সেটা কাশ্মীরি বেরিয়ে যাক আর বেলুচ বেরিয়ে যাক, দেখবেন যে পাকিস্তান আবার টুকরা। আপনি যেটা বললেন যে সে ৭১-এ খরব না, ৭১ চাইতে ভয়াবহ কিছু করবে পাকিস্তানে। কারণ পাকিস্তানের তাদের পাপের ১৬ কলা পূর্ণ হয়ে গেছে। এই বাংলাদেশের পেয়ারা পাকিস্তানের যতই লাফালাফি করুক, ওই পাকিস্তান ভাঙবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ৫ থেকে ১০ বছরের মধ্যে পাকিস্তান আরেকবার ভাঙবে। কারণ এই পেয়ারা পাকিস্তানের ৭১-এ কি বলতো, কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে। ২৫ বছর পরে কিন্তু পাকিস্তান টিকে নেই, বরং আগামীতে পাকিস্তান আরো ভাঙবে, কয়েক টুকরা হবে। সেটা আমরা কিছুদিনও মানে ৫ থেকে ১০ বছরের মধ্যে দেখতে পারবো। ১০ বছর বলেছিলাম, কিন্তু এখন বোধহয় এত লাগবে না, ৫ বছরের মধ্যে আমরা তা দেখতে পারবো। জি মাসুদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই খুব সম্ভবত তার তার টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে। যে ভালো আছে। পাক অধিকতর কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। জি, ভারতের তাই দাবি এবং এটাই সত্যি, ইতিহাস তাই বলে। জি, ঠিকই বলেছেন। আমাদের দেশের আমাদের দেশের সাথে পাকিস্তানিদের পার্থক্য এইখানেই। পাকিস্তান তাহলে টুকরো হবে, নিঃসন্দেহে পাকিস্তান টুকরো হবে, মানে কয়েক টুকরো হবে, এক টুকরো হলে হবে, পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে, এত সন্দেহ নেই। জি মাসুদ ভাই, আপনার বোধহয় নেটের সমস্যা। পরিচয় পাকিস্তানের তো দিন শেষ, এবার ভাবির পোলার। জি, এই ভাবির জি পোলারা তো ফরিদ ভাই, আমার এখানে জি জি বিদ্যুৎ চলে গেছে, আমার জি ওয়াইফাই জি জি ডিসকানেক্ট হয়ে গেছে, এখন অন্য লাইন চলতেছে। বুঝতে বুঝতে পারছি। আমি ততক্ষণে চালিয়ে যাচ্ছিলাম, সমস্যা নেই, আমি বুঝতে পারছিলাম। প্রিয় দর্শক, আপনি যারা বলেছেন যে ওই আমার ভাবির পোলাদের ওই পাকিস্তান ভাঙলে ভাবির পোলারাই দেখবেন তখন ভারতের দালালি শুরু করে দিবে, ঠিক এখন যেমন জামাত যেমন আমেরিকার দালালি শুরু করছে, এই ভাবির পোলারাই দেখবেন আওয়ামী লীগকে তারা দালাল বলে না ভারতে। পাকিস্তান ভাঙার পরে বাংলাদেশে দেখবেন এই মৌলবীরাই ভারতের দালালি শুরু করে দিবে, কোনো সন্দেহ নেই। জি ফরিদ ভাই, সেখানে কাশ্মীরে আহ, গত ৩০ দিন থেকে কোনো নেট লাইন নেই, অর্থাৎ কাশ্মীরকে পাকিস্তান অধিকৃত, সেখানকার মানুষকে টোটালি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। জি সেখানকার অনেক খবরও কিন্তু খুব সহজে কিন্তু বের হতে পারে না, মানে ওখানকার খবর সংগ্রহ করাটাও অনেক দুরূহ ব্যাপার, অর্থাৎ সোশ্যাল মিডিয়াটাও ওখানে বন্ধ। মানে কি এক ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে বিরাজ করছে, এবং কয়েকশো মানুষ এর মধ্যে মারা গেছে। এখন বামপন্থীরা কোথায়? এখন বামপন্থীরা মিছিল করে না, ফরিদ ভাই, মুসলমানেরা মিছিল করে না, কারণ কি? ওই ওই অশান্তির মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার দাবি তুলেছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এবং তাদের নেতা সর্দার আমন খান, এবং কি তারা এও বলেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর লাইন অফ কন্ট্রোল, যেটা নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের পথ খুলে দেওয়ার কথাও বলেছে, অর্থাৎ ভারতকে সে আহ্বান জানিয়েছে তারা। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, আপনার কি মনে হয়? সবচেয়ে মজার বিষয় কি জানেন? ১ মাস যাবৎ বিদ্যুৎ বন্ধ, ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ। এইবার বামপন্থীদের কোনো টু শব্দটি নেই। এখন মুসলমানদের এখন কোনো মানবাধিকার ধ্বংস হয় নাই, এখন রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয় নাই, এখন আর কোনো কিছু হয় নাই। এখন গণতন্ত্রের মানবাধিকার পাহারাদার যারা, এখন অরুন্ধতী রায়েরা, ভারতের অরুন্ধতী রায় সহ শুরু করে কলকাতার যারা আছে, কলকাতার বামপন্থীরা নীরব। তারপরে বাংলাদেশের বামপন্থীরা নীরব, মুসলমানরাও নীরব, কোনো কথা নাই এখন। কারণ কি? কারণ এদের মানবতা, এদের অধিকার, গণতান্ত্রিক অধিকারের যে চাহিদা, এটা হচ্ছে সিলেক্টিভ। এখন কিন্তু ওই কাশ্মীরে যে এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ইন্টারনেট বন্ধ, বিদ্যুৎ বন্ধ, পানি বন্ধ, সরকারের সকল সুযোগ সুবিধা বন্ধ, টু শব্দটি কিন্তু বাংলাদেশের মানুষ জানেই না। বাংলাদেশ মানুষ কিছুই জানে না, মানে গুজবের খবরও জানে না, সত্য তো দূরের কথা। কিন্তু যদি এটা ভারতে করতে হয় তখন ইন্টারনেট অফ। আরে বাপ রে বাপ! বাংলাদেশের বামপন্থীর আগে চক্কর বক্কর ভর্তিরা হিন্দু বামের আগে মাঠে নামতো, শাহবাগ গরম করে ফেলতো, পল্টন মতো গরম করে ফেলতো, মসজিদ গরম হয়ে যেত, কিন্তু এখানে একেবারেই ঠান্ডা।
এখন যে কাশ্মীরের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের যে মানবাধিকার, বাক স্বাধীনতা, চলার অধিকার, বিদ্যুৎ এগুলো বন্ধ করে রেখেছে, এই ব্যাপারে আর কখনো টু শব্দটি তারা করবে না। কারণ কারণ এটা পাকিস্তান করেছে, যে ভারত করলে দেখাই দিত এরা কত বড় বিপ্লবী নেতা, এরা কত বড় মুসলমান দেখাই দিত। মানে এদের যতক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন করতে পাকিস্তান, ভারত আর যদি ইসরায়েলের আপনি জোশ না পান, মানে ইসরায়েল আর ভারত বিরোধিতার জোশ না পাইলে ততক্ষণ আন্দোলন আর ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। এখন দেখেন, আপনি দেখেন বাংলাদেশে আপনি জিজ্ঞেস করেন 100 মুসলমানদের জিজ্ঞেস করেন, বড় বড় ইমামের ক্ষতিবেরে বলবে আর ঘটনাই জানে না, আর বড় যে জানে সে বলবে ষড়যন্ত্র, বলবে আমরা এগুলো মিথ্যা কথা ছড়াইতেছিল ভারতের নিউজ। এখন যে ওখানে যে আপনি যেটা বলেন ইন্টারনেট বন্ধ, এটা যদি আপনি বলতে যান বলবে এটা ভারতের ছড়ানো নিউজ, সব ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিবাদী বিপ্লবী মুসলমান এবং বিপ্লবী বামপন্থীদের নীতি। কিন্তু এটা যদি ভারতে করতো বা ইসরায়েলে করতো, তখন সারা বাংলাদেশে সারা দুনিয়াতে মিছিল হইতো। এখন দেখেন, এখন ইউরোপিয়ান ইউনিয়ন কোনো বিবৃতি দেয় না, কিন্তু এটা ভারত হইলে দেখতেন কাহাকে বলে বিবৃতি, বা বাংলাদেশ। জি ফরিদ ভাই, আমাদের কোন কোন দর্শক কমেন্ট করছেন ভারত ওই অংশটাকে নিবে না, অর্থাৎ আবার কেউ বলছেন সেটা আজাদি, ওরা আজাদ চায়, মানে স্বাধীনতা চায়, ভারতের সাথেও থাকতে চায় না, আজাদ হতে চায়। তাহলে এখন কি বর্তমান সময়ে কি এটা সম্ভব, এই কাশ্মীর আজাদ হওয়া বা স্বাধীন হওয়া? এটা এখন যেহেতু পাকিস্তান তো শোনেন, যেহেতু মুসলিম দেশের সাথে আছে, স্বাধীনতা পাওয়া কঠিন। কারণ ওইখান থেকে যদি ভারতের মধ্যে বিদ্রোহী করতো, বিদ্রোহ সৃষ্টি হইতো, তাহলে দুনিয়ার সহযোগিতা আসতো। পাকিস্তানের ভিতরে তো তাই সহযোগিতা কম, ভারত ছাড়া তো আর কেউ সহযোগিতা করবে না। আর ভারত তো তার ধীরে চলনীতি, খুব ধীরে চলনীতি দেশে চলে। সুতরাং এখানে পাকিস্তান তাদেরকে আরো ডিপ্রাইভ করবে, পাকিস্তান তাদের আরো প্রেশার দিবে। তবে একটা সময় যেহেতু কথা উঠে গেছে, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টি বাঁধা হয়ে গেছে, এই কাশ্মীরিরাই কিন্তু ভারতের কাশ্মীরে এসে জঙ্গিবাদ ছড়াতো। এখন তারা বুঝে গেছে যে পাকিস্তান যে তাদের সাথে বদমাইশি করেছে, যেমন আফগানিস্তানিরা এখন বুঝে গেছে পাকিস্তান একটা বদমাইশ রাষ্ট্র, পাকিস্তান নিজের স্বার্থ ছাড়া কিছু করে না। এটা যেমন তারা বুঝে গেছে আফগানিস্তান কিন্তু এখন বুঝে গেছে যে পাকিস্তান হচ্ছে গাদ্দার, তাদের নিয়ে ব্যবসা করে খাইছে এতদিন। তো এই কাশ্মীরেও বুঝে ফেলেছে তাদের নিয়ে ব্যবসা করে খাইছে এই কাশ্মীরি মুসলমানেরা। তো তারা হয় এখন স্বাধীন হয়ে যাবে, অথবা ভারতের সাথে বিলীন হয়ে যাবে। এখন কোনটা হবে সেটা সময় বলে দিবে। ফরিদ ভাই, ওই ঘুরে ওই আমাদের গত আলোচনায়ও আসছিল ভণ্ডামির কথাটা, বামেদের ভণ্ডামি। ওই যে বলছিলাম আমরা বামেরাও গণতন্ত্রের সুরক্ষা চায়, যারা শরিয়া চায় তারাও গণতন্ত্রের সুরক্ষা চায়। এই যে একজন ভাইয়া কমেন্ট করলেন, তিনি বলছেন আজাদ কাশ্মীর নয়, এটা গোলাম কাশ্মীর। ঠিকই বলেছে, পাকিস্তান যেহেতু পাকিস্তানের কাছে কেউ গোলাম কাশ্মীর, ঠিকই বলেছে। জি, এই যে গোলাম কাশ্মীর আজাদ, তাহলে নামটা আজাদ দিল মানে ওদেরকে কি মুলা দিল নাকি? ওই যে অন্ধের পুত্রের নাম পদ্মলোচন, কি করবেন এখন বুঝেন না? অনেক মেয়ে আছে না, কালো কুসকুসে অসুন্দর, তার নাম থাকে বিউটি, আছে না? ওই রকম আর কি, নাম একটা দিলাম, নাম দিলেই হইল। কিন্তু ওরা বুঝে ফেলেছে যে আজাদ কাশ্মীর নাম দিয়ে মুলা ধরাই দিয়েছিল, এটা কাশ্মীরের জনগণ বুঝে ফেলেছে, তার জন্য তারা বিদ্রোহ করেছে। নিঃসন্দেহে তারা হয় স্বাধীন হয়ে যাবে, অথবা তারা ভারতের সাথে বিলীন হয়ে যাবে। পরিস্থিতির উপর নির্ভর করবে কোন দিকে যাচ্ছে, তবে ঘটবেই। শুধু কাশ্মীর যাবে তা না, বেলুচিস্তানও চলে যাবে, আফগানিস্তানের সীমান্তের বৃহত্তর অংশ চলে যাবে, পাকিস্তান আরো 2-3টি টুকরো হবে, কেউ ঠেকাইতে পারবে না। কারণ যাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, একটা রাষ্ট্র মোল্লার মিলিটারি দিয়ে তো একটা দেশ চলে না। মোল্লা মিলিটারি দিয়ে দেশ চালাবে রাজনীতিবিদেরা। যখন ওই দেশ একটা মোল্লা মিলিটারি দখল করে নেয়, তখন ওই দেশই টিকবে না, এমনিও টিকতো না, ভেঙে যেত। আর এখন তো স্বাধীন হবেই, ঠেকায় রাখতে পারবে না। শুধু ওই যে ইসরায়েল, ইরান, আমেরিকা যুদ্ধের কারণে একটু দেরি হলো, এই তো কিছুদিনের মধ্যে একটু ঘটে যাবে। আর আগে এতদিন স্বাধীন হয়ে যাইতো তারা, বেলুচিস্তানও স্বাধীন হয়ে যেত। তবে হয়ে যাবে পাকিস্তান, এই যে পাকিস্তান বাংলাদেশে ঘাঁটি করতে চায় না, ভারতও খেলতেছে, দেখতে পারো না, স্বপ্ন দেখতেছে না 7 সিস্টার দখল করবে, কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে। দেখবে আমার ভাবির পোলাদের পিন্ডি লাহোর দখল হয়ে গেছে, টেরই পাবে না। আর বেলুচিস্তান স্বাধীন হয়ে যাওয়ার পরে এমন কথাও তো আছে যে পাকিস্তানের ভিতরে যে অশান্ত যেসব পয়েন্টের কথা আপনি বললেন, যেমন আফগানিস্তানের সাথে, বেলুচিস্তানে, এবং এই যে কাশ্মীরে এখন যে পরিস্থিতি, এগুলোর পিছনে তো অনেকে ভারতকে দায়ী করেন যে ভারত ইন্ধন দিচ্ছে, ইন্ধন দিচ্ছে। কিন্তু ইন্ধন দিচ্ছে, তারা মারতেছে, যে পাকিস্তান যে তাদের মারতেছে। আমাদের মুক্তিযুদ্ধের বেলা হয়তো কইছে ভারত ইন্ধন দিচ্ছে, তবে বেলুচিস্তানে শুধু তো
বেলুচিস্তানে শুধু তো ভারত ইন্ধন দেয় না, সেখানে ইরান ইন্ধন দেয়, আমেরিকা ইন্ধন দেয়, সৌদি আরব, কাতার, কুয়েত ইন্ধন দেয়। আর ভারত যেদিন সরাসরি ইন্ধন দেওয়া শুরু করবে সেদিন তো বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে। ভারত তো এখনো দিচ্ছে না, যখন দেওয়া শুরু করবে, ভারত যেদিন সত্যি সত্যি তাদের এই প্রচার যেদিন সত্যি হয়ে যাবে, বেলুচিস্তানিদের যেদিন ভারত সরাসরি সহযোগিতা করবে, বাংলাদেশের মতো ভারত বেলুচিস্তান স্বাধীন স্বাধীন বেলুচিস্তান হয়ে যাবে, নতুন একটা দেশ হবে বেলুচিস্তান হয়ে যাবে। তবে এগুলো ওই যে ভারতের ডাকতেছে আর কি, কয়েছে যে পাগলা নৌকাটা যেন ডুবাস, ভারতের মনে করাই দিতেছে। ভারত একসময় করবে, কেন করবে না, অবশ্যই করবে। কিন্তু ভারত খুব টেনশনে থাকে, কারণ একটা দেশ তৈরি করলে ওই বাংলাদেশের মতো যদি পরে তার নিজের শত্রু হয়ে যায়, এই ভয়ে ভারত খুব আস্তে ধীরে, যদি বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকতো, তাহলে বেলুচিস্তানের এখনই ভারত সহযোগিতা করতো। কারণ জানে যে স্বাধীনতা করে দিলে আবার যদি 20 বছর 30 বছর পরে ভারতের বিরুদ্ধে লেগে যায়, তো তখন তো আরেকটা ছোট ছোট পাকিস্তান, তো এই জন্য ভারত খুব আস্তে ধীরে আগায়, কোনো সন্দেহ না। আমি ভারতীয়দের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বেলুচিস্তানের স্বাধীনতা সহযোগিতা করেন না কেন 71-এর মতো? তোমাদের তো সহযোগিতা করেছিলাম, তোমরা কি করতেছো আমরা দেখছি না। তো এটা তো একটা প্রশ্ন, এই ভয় তো তাদের কাজ করে। কারণ যদি জানতো যে গাদ্দারি করবে না, কনফার্ম হইতো, তবে বেলুচেরা আবার বাঙালিদের মতো না, বাঙালি তো গাদ্দার হয়, বেলুচরা গাদ্দার হয় না। বেলুচিস্তানের স্বাধীনতা যদি ভারত সহযোগিতা করে, তাহলে বেলুচিস্তানিরা কোন অবস্থাতে অন্তত ভারতের সাথে তারা গাদ্দারি করবে না, এটা আমি নিশ্চিত। ফরিদ ভাই, যাই হোক, কাশ্মীরের জনগণের ভাগ্যে কি আছে আমরা জানি না, আর কত লাশ সেখানে ঝরবে। একটা চাঞ্চল্যকর খবর বাংলাদেশের আমার দেশ পত্রিকা প্রকাশ করেছে। পত্রিকাটার নামটা আমি আগে বলে দিচ্ছি, কারণ যেহেতু রিপোর্টটা তাদের রেফারেন্স দিয়ে কিন্তু অন্য মিডিয়াগুলো এই নিউজটা প্রচার করেছে। সেটা হচ্ছে ভারতে থাকা বাংলাদেশের 3 আলোচিত জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমদ এখন কলকাতা সেনা আবাসিক এলাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছে। এবং ওই আমার দেশ পত্রিকার যেই রিপোর্ট, তারা বোঝাতে চাচ্ছে যে ভারত এই সেনা জেনারেলদের দিয়ে বাংলাদেশের ভিতরে কিছু একটা ঘটাতে চাচ্ছে, সেখানে বসে ওই ধরনেরই প্ল্যানিং করা হচ্ছে। আপনার কি মনে হয় আমার দেশ পত্রিকার এই রিপোর্ট সঠিক হতে পারে? না, এটা গুজব। এটা আমার দেশ না, তো এটা সামারের দেশ, রাজাকারের দেশের পত্রিকা। এটা গুজব ছড়িয়েছে, ওইটা সম্ভব না। বাংলাদেশে যদি সত্যি কিছু ভারত ঘটাইতে চায়, তো জেনারেল 3 জেনারেল লাগবে কেন? বাংলাদেশের ভিতরে কোটি কোটি আওয়ামী লীগের লোক আছে, তাদের সহযোগিতা করলেই হবে। তবে যদি ওই জেনারেলরা কোনো সময় সহযোগিতা করে, এতে তো আমি অস্বাভাবিক কিছু দেখতেছি না। এক জেনারেল দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আর 3 জেনারেল দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যায়, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করলে সমস্যা কি? যদি তারা এটা যদি তার যদি এটা আমার কাছে এটা গুজবই মনে হয়, যদি এটা সত্য হয় তাহলে খুব ভালো খবর। তো তবে ওইটা করতে হবে না। জনগণ যেভাবে খেপে আছে না, আমার দেশের সম্পাদক মাহমুদুর তুরস্কে পালাইছিল না, আবার পালাইতে হবে, আর নইলে পাবলিকের প্রশ্ন হলে তারা পড়বে। আর আপনি যেটা বললেন ভারত যদি, আর ভারতে তারা আছে কিনা, এটা আদৌ সত্য কিনা তা তো আমরা জানি না, কারণ আমার দেশের কথা তো আমরা বিশ্বাস করতে পারি না। তবে এরকম কিছু করতে পারে। বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, অদূর ভবিষ্যতে যদি এই নির্বাচন বেড়ে যায় আর ভারত তখন যদি তাদের সহযোগিতা করে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের, তো এটা তো অস্বাভাবিক কিছু না, ঘটে যেতেই পারে। তবে সেটা যে ভারত থেকেই করতে হবে তা না। বাংলাদেশে তো কয়জন মানুষ ভারতে পালাইছে? কয়জন? বাংলাদেশে যদি 5 কোটি মানুষ থাকে, 5,000 লোক পালাইছে ভারতে? 5,000 লোকও পালায় নাই। আমার জানা মতে হাইস্ট এখানে 2,000 লোক আছে। আমার জানা মতে সর্বোচ্চ ভারতে 2,000 লোক বসবাস করে, আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ যারা করে। তার সপ্তাহ আওয়ামী লীগের লোক তো সব দেশেই আছে, তারা বসে থাকবে? লোকই বৈঠা নিয়ে নামলে তো টিকতে পারবে না। আর যদি জেনারেল সাহেবরা সত্যি সত্যি ওটা করে থাকেন, তাহলে তো সোনায় সোহাগা, টিকতে পারবেন। তবে ডিসেম্বরের পরে দেশে অনেক কিছু ঘটবে, অনেক কিছুই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। ডিসেম্বর অনেক কিছু ঘটতে যাচ্ছে, এগুলো তার সিমটম। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ভারতীয় ভিসা প্রার্থীদের দীর্ঘশ্বাস। এ নিয়ে আগামী সময় পত্রিকায় একটা হেডলাইন করেছে, আমি জাস্ট হেডলাইনটাই আপনাকে বলি। সেটা হচ্ছে 1530 টাকার ভিসা ফি, কিন্তু 2,500 টাকায় স্লট বিক্রি করছে অসাধু দালাল চক্র। ভারতীয় ভিসা নিয়ে এই যাবৎকালে প্রায় 2 লাখের উপরে আবেদন হয়ে গেছে। ভিসা নিয়ে
বাংলাদেশের ভিতরে একটা দালাল চক্র গড়ে উঠেছে যারা আহ, যারা ভিসার যে স্লট সিস্টেম করেছে ভারতীয় এম্বাসি, সেটার প্রতিটা স্লট বিক্রি করছে তারা 25,000 টাকা। 25,000? জি এই স্লট স্লট 25,000 টাকা? জি। তাই নাকি? যে পাকিস্তান ফ্রি ভিসা দিছে যায় না, আর একটা স্লট কিনতেছে 25,000 দিয়ে। তা আবার ভারতে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দিল। হ্যাঁ, ভারতীয় ভিসা প্রার্থীদের দীর্ঘশ্বাস, 1530 টাকার ভিসা ফি, 25,000 স্লট বিক্রি দালালের। তাহলে এখন বুঝেন যে ভারতের মানে ভিসা পাওয়া না, ভিসার স্লটের দাম 25,000 টাকা। তাহলে এখন বুঝেন যারা বলে ভারত কিছুই না, তো সেই দেশে এমনকি যারাই যে স্লট কিনতে, আমি অবশ্য আজকে খবর পেয়েছি, আমাকে আজকে একজনও বলেছে আমার 2জন লোক আসবে, তাদের আমি ভিসার জন্য আবেদন করতে বলেছি। 2জন মানে কয়েকজন, তারা আমাকে কয়েকজনই জানিয়েছে 5-6 হাজার টাকা নিচে স্লট পাচ্ছে না। আমি কোনো অবাক, আমি কি কি বলে স্লট পাওয়া যায় না 5-6 হাজারের জন্য? 5-6 হাজার নিচে স্লটই পান, এটা কোনো কথা? বলে যে হ্যাঁ 5-6 হাজার টাকা, আর আপনি তো এখানে দেখলেন 25,000, তাহলে তো আমার লোকজন আসতে পারবে না এত টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে এখন বুঝেন যে যেই দেশ নিয়ে এত গালাগালি। এটা এটা কিন্তু অথেন্টিক। এই যে আগামীর সময় এই পত্রিকাটা কিন্তু একদম প্রথম আলো লেভেলের না না না, যেহেতু বর্তমান সময়। সেটা একটা দৈনিক পত্রিকা যখন সরাসরি কিছু নিউজ করে, এটা চারটিখানি, আর এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমার জানা মতে 1 লক্ষ টাকা দিয়েও ভিসা করে আসছে এই যখন ক্রাইসিস হয়েছিল। এটাও আমরা খবর জানি যে এইখানে ভিসার দাম কিভাবে বাড়ে, মানে যদিও ভিসার কোনো দাম মূল্য না, ভিসা তো ফ্রি, ভারত তো ভিসা ফ্রি দেয়, এগুলো এরকমই হবে। অথচ এরা কিন্তু চাপা মারলো যে ভারতে যাবে না যাবে না। এখন ওই যে যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছে, ঢাকা না দিল্লি, তারা এখন 25,000 টাকাতে স্লট কিনে। তাহলে ভিসা তো দেখি 1 লাখ টাকায় বেচা হবে। এখন যদি ভারত, আমার ধারণা ভারত যদি বলে যে 1 লাখ টাকা দিলে একটা টুরিস্ট ভিসা, ভারতের তো ব্যবসা ভালোই মোটামুটি, ভারত যদি এখন শুরু করে এই ব্যবসা যে 1 লাখ টাকা দিলেই ভিসা দিব, আমার মনে হয় যে তাও 1 লাখ হলো, ভারতে তো আর কিছু করতে হবে না বাংলাদেশ থেকে, ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির দরকার নেই। ফরিদ ভাই সিন্ডিকেট বানায় ফেলছে। একজন একটা কমেন্ট করেছে, আপনাকে একটু দেখাই। বলছে অন্যভাবে বলছে আর কি, সে বলতে চাচ্ছে 5,000 শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে, তথ্য জানা আছে, প্রশ্ন করেছে। অবশ্য এটা শিওর ফরিদ ভাই, আমি বলি আপনাকে তথ্য দেই। জি জি 3,800 জন পাকিস্তানের পড়ালেখার জন্য আবেদন করেছে বাংলাদেশ থেকে। এই 3,800 জনের বেশি তো শুধু কলকাতাতেই আছে বাংলাদেশের মানুষ, এই শিক্ষার্থী। আরে ভাই, ওই বাঙ্গু যে বাঙ্গু, ওই বাঙ্গু মনে করে ও সব জানে, আমি জানি না। ও আমার সে পাকিস্তান বেশি চিনে, ভারত তো চিনেই না। ওই বাঙ্গু তো পাকিস্তান সম্পর্কে আমার সঙ্গে বেশি জানে না। আরে ভাই, 30,000 ছাত্র এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পড়ালেখা করে, বাংলাদেশি ছাত্র 30,000। 30,000 গাধাইটা জানে তো, ও যায় না কেন? আর এই 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 যে 38,000 যাইতেছে, তো ওখানে তো লাইন ধরার কথা, ফ্রি দিছে, যায় না কেন? 25,000 টাকা তো স্লট কিনে। আর পাকিস্তানে তো ভিসাই লাগে না, যায় না কেন? এই বাঙ্গুরা যায় না কেন? যাইতে তো দেখি না। আফগানিস্তান ভিসা ফ্রি, যায় না কেন? আমি তো চাই, দোয়া করতেছি 3800 কেন, 38,000 যাক রে বাবা। যাও না বাবির বলা পাকিস্তান, তোমার না করছে কেরা? তুই যাও, মাগ না দিলে ওই দেশে যাবে না, তুমি যাবা সাবা মারতে যাও। এই বাংলাদেশে যারা পেয়ারা পাকিস্তানি, অন্তত আমি 500 লোকের চিনি, এরা মাগনা না টিকিটও যদি দেন আপনি, মানে পাকিস্তানের জন্য যাদের হৃদয় কান্দে, যারা পাকিস্তানের জন্য মায়ের দিতে, বোনেরও দিতে রাজি, বাগি দিতে রাজি পাকিস্তানের পক্ষে, তাদের আপনি বলেন পাকিস্তান থেকে একটু ঘুরে ভিসা দিব, আমি টিকিট কেটে দিব, যাই দেখি যাবে না। আমি লিখে দিলাম যে কমেন্ট করছে না, ওর পরিবারের সদস্যদের আমি একটা টিকিট দেবো, যাইতে বলেন। ওদের পরিবারের সবাই একটা টিকিট আমার, টাকা আমি দিব, যাইতে বলেন, যাবে না। এই পদ্মায় যে চাপা মারতে আইছে না পাকিস্তানের দালালি করতে, যে আইছে না, ওরে বলেন এই বাঙ্গু, যে তুমি এনে কমেন্টস করছো পেয়ারা পাকিস্তানি, তোমার পরিবারের সদস্যরা পাকিস্তান যাবা, আমি একজনের টিকিট দিব, যাও ঘুরে আসো। যাবে না, একজনও যাবে না, পাকিস্তান যাবে না, নিশ্চিত থাকেন আপনি, যাবে না। কারণ তারা জানে যে পাকিস্তানের মতো একটা ভিগারিস্তান নামক রাষ্ট্রে কেউ যাবে না। আর যারা যাইতেছে এদের রাষ্ট্রের বিশেষ কারণে নিতেছে, ওটা কি কারণ এগুলো আমরা জানি। এই যে 3800 বললেন না ভিসার আবেদন করেছে, ভিসা কয়জন পাবো জানি না। আর যারা একবার ভিসা পাবে এদের জিন্দগি কানা, এরা জীবনে আর কোনো সভ্য দেশে যেতে পারবে না, সবাই জানে। ওই বাংলাদেশের পাকিস্তান ছাড়া এদের কোনো জায়গা হবে না। বরং এই 3800-র মধ্যে, এই 3800 যারা আবেদন করেছে, এদের মধ্যে জঙ্গি কয়টা এটাকে দেখেন।
কি বললেন আরেকজন, একটা কমেন্ট দেখি। ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী সুরিয়ান্ত কি বলেছে, বলছে? সুরিয়ান্ত বলেছে ইন্ডিয়ার সুরিয়ান্ত ডিএনএ বলেছে। সে বলেছে সে সামরিক, সে অনেক অস্ত্র কিনবে ভারত থেকে। তারপর ডিএনএ এর কথা বলছে যে ডিএনএ কি, এগুলো শুনে পাগল হয়ে গেছে। ঠিকই বলছে, এগুলো বলছে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। কারণ আচ্ছা, কারণ ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী বলেছে যে তাদের ডিএনএ ইন্ডিয়ান। কেন শুধু কেন পাকিস্তানের মুসলমান পাগল হবে কেন? পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী সে তো বলেছে যে তার রক্তে হিন্দু রক্ত, তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, তারা রাগ করে কেন? একই কথা তো। ওটা তো পাকিস্তানের মন্ত্রী আগেই বলছে যে আমাদের হামারা পূর্বজ হিন্দু থে, এটা তো বলেছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এটা তো পাকিস্তানের সংসদে বলেছে, পাকিস্তানে বলেছে। তো ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী তো বলবেই। সেখানে এখনো রামায়ণের যত চরিত্র আছে সেগুলোর ভাস্কর্য এখানে রয়েছে, তাদের কাছে হিন্দু ধর্মগ্রন্থ সেখানে পড়ায়। এটা তো বাঙ্গ মুসলমান না তো। জি ফরিদ ভাই একজন কমেন্ট করলেন, আমার যে একজন লিখছে 5,336 ভারতীয় পণ্য আমদানি এখনো চলে যাচ্ছে, 2 বছর হলো, কবে বয়কট করবে? গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তো, যে মানে করবে না। যেগুলো আসছে, বাংলাদেশের বিভিন্ন মহল থেকে আমরা বিভিন্ন সময় এগুলো বর্জন ডাক দিয়েছি, এরপরেও সেগুলো যাচ্ছে কেন? এগুলো বর্জন হয়নি কেন? এরকম আহা, ইন্ডিয়ার জ্বালানি, ইন্ডিয়ার ডিজেলে, মোটরসাইকেলে, ওই মোটরসাইকেলটাও ইন্ডিয়ান, খায় ইন্ডিয়ান পেঁয়াজ, খাইছে ইন্ডিয়ান ডিম, ইন্ডিয়ান চালে ভাত খায়, কয় ইন্ডিয়া বয়কট করবো। ইন্ডিয়ান বাসে বই থেকে কয় ইন্ডিয়া বয়কট করবো। ইন্ডিয়ান ভিসা নিতে যায় আর কয় ইন্ডিয়া বয়কট করবো। এগুলো তো ফাতরামি ছাড়া আর কিছু না, এগুলো হাস্যকর। বাংলাদেশের মুসলমানেরা, এই যে পেয়ারা বাংলাদেশে যারা পেয়ারা পাকিস্তানি মুসলমান বাংলাদেশে যারা, এরা নিজেদেরকে হাস্যকর হিসেবে তুলে ধরে। এত তো লজ্জাও নাই, আকলও নাই। এরা যে বেজ্জতি হইতেছে, এদের যে আকল নাই মানুষে জানে, এইটুকু বোঝার আকলও তাদের নাই। সারাদিন ভারত বয়কট, ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট। ভারতের বাসটা বয়কট করুক না দেখি। ভারতের মোটরসাইকেলটা, যে মোটরসাইকেলের আর যে পাশার নিচে যার মোটরসাইকেল, ওটা তো ইন্ডিয়ান মোটরসাইকেল। বাদ দেখ না দেখি। চাল খাইতেছে ভারতের, ডাল খাইতেছে ভারতের, পেঁয়াজ খাইতেছে ভারতের, কাঁচামরিচ খাইতেছে ভারতের, আর লতা মুখিটাও খাইতেছে ভারতের। তারপরও কয় ভারত বয়কট, ভারতে করে দেখুক না। এগুলো হাস্যকর। এদের নিয়ে বলতে বলতে আর ভালো লাগে না। এদের যে নির্বুদ্ধিতা, এদের মূর্খতা, এদের অজ্ঞতা, এদের ফাত্রামি, এদের গাউরামি দেখতে দেখতে এখন হাসি পায়, করুণা প্রকাশ করতে ইচ্ছে করে। ভারতে তো খারাপ, সেখানে আবার আম পাঠায়। তা আবার কি শুভেন্দু অধিকারীর কাছে আম পাঠায়? জি, হ্যাঁ জি, যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আমাদের সংসদে আলোচনা হয়েছে, আমাদের তার জন্য এক আর আম পাঠায়। সাংসদ তিনি বলেছেন শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে তার বক্তব্যের জন্য। ঠিক তার এক সপ্তাহ না যেতেই শুভেন্দু জি অধিকারীর জন্য 500 কিলো আম চলে জি গেল জি জি জি। গিফট। সে আম তো শুভেন্দু খায় ওই অধিকারী কি কিছু পাঠিয়েছিল আমাদের জন্য? সে আমের একটু তো খায় দেখাইছি আপনারে। যাই হোক, শুভেন্দু অধিকারী কেন পাঠাবে? শুভেন্দু অধিকারী পাঠাবে, ওই যে পাঠাবে তো, ওই যে যারা পুশব্যাক করবে, যারা অবৈধভাবে গিয়েছে সেগুলো পাঠাবে। মানে আমাদের হায়াও নাই, লজ্জাও নাই। আমি বললাম তো, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের ভারত বিরোধী এবং বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি, এদের একটু লজ্জা নাই, একটু হায়া নাই। এরা যে কি বলে নিজেরাই জানে না। এরা যে নিজেদের কথা উপর দিক থুতু দিলে নিজের গায়ে পড়ে, এরকম তাদের গায়ে পড়ে, এটা বুঝতেই পারে না তারা। ওই যে একজন তাকে পরিমাণ সহ বলে দিল কি পরিমাণ রপ্তানি আসতেছে, কি কত হাজার পণ্য, কত হাজার রকম পণ্য আসতেছে। এদের বলে লাভ নাই। ওই যে ঠিকই বলছে, ভারত থেকে চিকিৎসা নিয়ে এসে, যে একজন লিখছে ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এসে ভারতকে গালি দেওয়া। তো সাধারণ ভাই, ভারত থেকে সুস্থ হয়ে আসতে হবে না। ভারতের বেডে, হাসপাতালে বেডে চিকিৎসা নিয়ে ভারতকে গালি দিয়েছিল, আমি নিজে দেখেছি। আমি তাকে বলেছি, আপনি ভারতে এসে ভারতে শুয়ে চিকিৎসা করতেছেন আর ভারতের গালি দেন, এই হলো বাংলাদেশি মুসলমান। শুধু তাই না, সেটা আবার মাগনা চিকিৎসা, মাগনা মাগনা। ভারতে গিয়ে মাগনা চিকিৎসা করে আসে, আবার ভারতকে গালি দিয়ে আসে। ফরিদ ভাই একজন আপনাকে উদ্দেশ্য করে একটা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে, নমস্কার ফরিদ, শেখ ফরিদ ভাই। কি বলছেন? আহ, শেখ ফরিদ সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গ এনকাউন্টার হয়েছে ধর্ষণের ক্ষেত্রে, এটাই বিষয় কিছু বলেন। এটা বোধহয় একটু আমি রেয়ার কেস। জি জি জি, রেয়ার কেস। পশ্চিমবঙ্গে প্রথমে এনকাউন্টার। আমি হ্যাঁ, ব্যক্তিগতভাবে, আমি যেহেতু মানবতাবাদী মানুষ, আমি কোনো হত্যার পক্ষে না। আসামি যেমন ক্রিমিনাল যেমন অপরাধ করুক, এটাও আমি চাই না। তেমনি কোনো ক্রিমিনালকে বিনা বিচারে মেরে ফেলবে, এটাও আমি পক্ষে না। আমি মানবতাবাদী, তাকে আদালতের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হলে ভালো হতো। তবে
কেউ কেউ মনে করতেছে যে এটা একেবারে খারাপ হয় নাই, তবে আমি এটার পক্ষে না। সারা বাংলাদেশে হোক আর পৃথিবীর যেখানে হোক, আমি কোনো এনকাউন্টারের পক্ষে না। আমি তো মানবতাবাদী মানুষ হিসেবে থাকতে পারি। ইভেন আমাকেও যদি খুন করে, যেমন আমাকে ভারত বাংলাদেশের মুসলমানেরা মেরে ফেলতে চায়, এবং যারা পাকিস্তানপন্থী তারা আমাকে মেরে ফেলতে চায়, তারাও যদি আমাকে মেরেও ফেলে, আমিও বলবো যে তাদের জন্য ফাঁসি না হয়, তাদের জন্য লাইফ টাইম জেল হয়, এনকাউন্টার দেওয়া যেন না দেওয়া হয়, তাদেরকে যেন আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়, সেটা যেটাই দিক, তারা সর্বোচ্চ সাজা দেখ বা দেখ সেটা আমি কারণ আমি এনকাউন্টার হয় কি জানেন, ক্রিমিনাল যদি মরে তাহলে তো অন্য কথা। মনে করেন একটা সে ক্রিমিনাল, কোনো সন্দেহ নেই, ওই লোকটা ওই ওই কি যেন মন্ডল ওর নাম, তাকে এনকাউন্টার দিয়েছে, সে ধর্ষক এবং একটা শিশুকে মেরে ফেলেছে, সে চরম শাস্তি দেওয়া উচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু এনকাউন্টার হবে কি, ওই যে দেখেন, যেমন যে ছেলেটাকে এই কারণে প্রথমে মেরে ফেলেছে, হুজুকে মানুষ কিলিয়ে ঘুষিয়ে মপ করে মেরে ফেলেছে, ছেলেটা তো নির্দোষ। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করেছেন, একটা ভুলে একটা নির্দোষ ছেলে মারা গেল। এনকাউন্টার যদি আপনি প্র্যাকটিস করা শুরু করেন, এক সময় 10টা ক্রিমিনালের সাথে 2টা ভালো মানুষ মারা যাবে। সেই জন্য আমি এনকাউন্টারের বিপক্ষে। কিন্তু কিছু কিছু সময় এটা জরুরি হয়ে পড়ে, তা না হলে থামানো যায় না, রাশ টেনে ধরা যায় না। জানি রাষ্ট্র এটা করে। যেমন বাংলাদেশে কিন্তু একদা ছিনতাই, ঢাকা শহরে কিন্তু ছিনতাই কমে গেছিল। সেখানে না, এটা বলা যাবে না ছিনতাই কিভাবে বাংলাদেশ পুলিশ বন্ধ করেছে, ওটা কারণ কিছু কিছু বিষয় আছে জানলেও বলা যাবে না। সেখানেও কিন্তু কিছু কাজ করেছিল বাংলাদেশ পুলিশ, যেটা আসলে আইনত হয় না, মানবাধিকারের উপর না, এমন কিছু স্টেপ নিয়েছিল বাংলাদেশে, ছিনতাই কমে গিয়েছিল। ওগুলো আমি বলতে পারবো না, কারণ কোনো কিছু জানলে যদি বলি এটা আমাকে কোর্টে দাঁড়াতে হবে, বলতে হবে, আমাকে যে কেউ কোর্টে সমাধান করতে পারে, জানলেও অনেক কিছু বলা যায় না। যাই হোক, এটা বন্ধ করেছিল। এটা আমি একজন ওসির কাছে শুনেছি কিভাবে, অর্থাৎ তারা মানে দেখলো যে ছিনতাইকারীদের ধরলেই সরে যায়, ধরলেই ছাড়িয়ে নিয়ে যায়, তারপরে তারা বিশেষ কৌশল নিয়েছিল। সেই কৌশলের পরে ছিনতাইকারীরা ভয়ে ঢাকা শহর ছেড়ে দেওয়া শুরু করেছিল। কিন্তু কে কিভাবে সেটা বলবো না। তো এনকাউন্টারটাও এরকম এনকাউন্টার করছে যাতে মানুষ ভয় পায়। শুভেন্দু অধিকারী বলেছিলেন এর আগে, ক্ষমতা আসার আগে, যে ধরবে আর খরচের খাতায় দিয়ে দিবে, বলেছিলেন তিনি, তিনি সেটা করেছেন। তবে আমি আবারও বলি, আমাকে যদি ব্যক্তি মানে কাজটা কতটুকু ভালো মন্দ হয়েছে, বেশিরভাগ মানুষ সমর্থন করেছে এনকাউন্টার। কিন্তু মজার বিষয় হলো উনি কিন্তু এবার হিন্দুকে এনকাউন্টার করেছেন। একটা হিন্দু যদি মুসলমানরা করতো তাইলে কিন্তু এতক্ষণের বিরোধিতার জন্য পুরো পশ্চিমবঙ্গ নেমে যেত। কিন্তু একটা হিন্দুকে এনকাউন্টার করেছে, এর জন্য কেউ প্রতিবাদ করতেছে না, কেউ শুভকামনা করতেছে। একটা জিনিস খেয়াল করেছেন, যিনি কথাটা মনে করে তার পরিবার কি বলেছে দেখেছেন? যাকে এনকাউন্টার দেওয়া হয়েছে তার পরিবার কি বলেছে? বলেছে আমার ছেলে অন্যায় করেছে, সরকার শাস্তি দিয়েছে, ফিনিশড। কিন্তু যদি এটা মুসলমান হইতো তাহলে কিন্তু ভিকটিম গেম খেলতো, বলতো আমার পোলা মুসলমান তাই আমাকে মেরে ফেলেছে। এইখানে একজন হিন্দু গার্ডিয়ান, আমি সেই গার্ডিয়ানকে স্যালুট করব যে আপনি বলেছেন যে আপনার ছেলে অপরাধী, তার শাস্তি হয়েছে। শাস্তিটা যদিও আইনগত হয় নাই, আইনি প্রক্রিয়া হয় নাই, সেটা বিতর্ক আছে, সে আমিও মনে করি বিতর্ক আছে। কিন্তু তার মা কিন্তু বলেছে আমার ছেলে শাস্তি হয়েছে, ভালো হয়েছে, এমনকি তার লাশ পর্যন্ত সে নিবে না বলেছে। কিন্তু মুসলমান হইলে এই লাশও নিত, কাঁধে নিয়ে মিছিল করতো, কব্বরের মধ্যে আবার কেমিক্যাল দিয়ে রেখে দিত যে 5 বছর পরে তুই আবার মামলা করবো, কত কথা বলতো, কত কলম লেখা হইতো। এটাও সত্য। তো প্রিয় দর্শক, আপনি যে কথাটা বলেছেন, আমি আবার কোনো মানে আইন বহির্ভূত কোনো কিছু আমি এটা আমি সমর্থন করি না। জি, ধন্যবাদ। শোনা যাচ্ছে না আপনাকে? একজন লিখেছেন ভারত ছাড়া বাংলাদেশ চলবে না। জি, এটা ঠিকই বলছেন, ভারত ছাড়া বাংলাদেশের পক্ষে চলা সম্ভবই না, কোনো অবস্থাতেই সম্ভব না। এবং এটা আমি বলেছি যে যদি 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 আমেরিকার সাথে পাঙ্গা নেয় বাংলাদেশ 3 বেলার জায়গায় 1 বেলা খাবার কম পড়বে, 2 বেলা খাবে। যদি মিডল ইস্টের সাথে পাঙ্গা নেয়, ভারতের আরো 1 বেলা খাবার কমে যাবে, দিনে 1 বার খায় ব্যস্ত। ফরিদ ভাই, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, আপনি তো আলোচনা করলেনই। জি, ওটি নিয়ে আমার প্রশ্ন হলো, এই যে 2 বছর হলো আমরা তো চললাম, তো ভারত ছাড়া আমরা চলছি না। ফাইন বলছেন, চমৎকার বলেছেন। তাহলে বলতে হয় কাপড় চোপড় না পড়লে তো চলবেই, চলবে না। আপনি কেমন চলছেন তার একটা উদাহরণ দেয়। কয় কিরে তোরা যদি নাক মুখ ঘুষায় কয়টা খাইতে পারবি? 2-3টা ঘুষি খাইতে পারবো। হাত বাইন্ধে যদি ঘুষায়, তাহলে যত ইচ্ছা তত। তা আপনি এতদিন পান নাই, আপনাকে দেয় নাই বলে আপনি নেন নাই। আপনার পরিস্থিতি কি, দেশের অবস্থা দেখতেই আছেন, দেশের কি অবস্থা, দেশের কি ভয়াবহ অবস্থা। সারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কি আপনি জানেন না, আমি জানি না। আজকেও তো ব্যবসায়ীদের সাথে কথা হলো, এমনকি একজন আওয়ামী লীগের পক্ষের লোক না, আওয়ামী লীগের লোক তো ব্যবসা করতেই পারে না এখন, বললো যে দেশে ভয়াবহ অবস্থা, ভয়াবহ ভয়াবহ অবস্থা দেশে, চলতে পারুন। করোনা, এখন যদি বলেন যে করোনাকালীন তো চাকরি করতে হয় নাই, অফিস যায় নাই, দেশ চলে নাই, করোনাকালীন চাকরি করি নাই, চলে নাই, তো চলেন, সব বন্ধ করে দেন, এখন শাটডাউন দেন, ওই যুক্তিতে তাহলে কিছুই করার দরকার নেই। তো
কোনো কিছু না করলে কোনো কিছু ঠেকে থাকবে না, কোনো সন্দেহ নাই। কিন্তু দেশের অবস্থা কি হবে? আফগানিস্তান সারা পৃথিবীর সাথে সম্পর্ক নাই, আফগানিস্তান চলতেছে না? চলতেছে। নিজের বাচ্চা নিজের বিক্রি করে ভাত খাইতে হইতেছে, চলতে পারবে না কেন? চলতেছে। উত্তর কোরিয়া কি চলতেছে না? পৃথিবীর কারোর সাথে উত্তর কোরিয়া চলে না? পাকিস্তান কি চলে না? ব্যবসা বাণিজ্য না করে বেকারিস্তান চলতেছে না? চলতে পারবেই। বন্ধ করে দেন। যদি এটাই যদি কনফিডেন্ট থাকে যে ভারত ছাড়া আমাদের, ভারতের কূটনৈতিক মিশন বন্ধ করে দেন। ভারতকে বলেন তোমাদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আমরা তোমাদের কাছ থেকে কিছু আমদানি করবো না। কিন্তু আমরা জানি যে জামাতের বাড়িতেও ভারতীয় কসমেটিক পাওয়া যাবে, আর সবচেয়ে ভারত বিরোধী লোকের ঘরেও ভারতীয় গরুর গোস্ত পাওয়া যাবে, সবচেয়ে ভারত বিরোধী ব্যক্তিটির ঘরেও ভারতের চাল ডাল নুন তেল পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। ফরিদ ভাই আপনি যেভাবে বলেন না, এই যে আরেকজন ফুট করে কমেন্ট করলো, বাংলাদেশের হাসপাতালের অক্সিজেনও ভারত থেকে যায়, ভারত ঠিকই থেকে বলছেন। ভ্যাকসিন যায়, আসে, আমাদের ভারত থেকে আসে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল সব আসে এমন ভারত অনেক থেকে। তথ্য তো আমরা জানি মুখস্থ। না না, ভারত থেকে আমাদের আমদানি না করলে ভারত থেকে করবো কোথা থেকে, এবং পরিস্থিতি কি দাঁড়াবে, মানে মূল পরে কথা হবে। সেটাই তো বলতেছি। ভারত আমি কি বলেছি, ওই যেটা আপনাকে বলতেছিলাম যে আমেরিকার সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, ভারতের সাথে আরবের সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে 3 বেলায় না খাই থাকতে হবে। জুমান আল্লাহ গো, এই আমার একবার খাবার তৌফিক দাও, দোয়া, নতুন দোয়া নাজিল হবে, নতুন দোয়া যুক্ত করতে হবে। ভারতের সাথে ফরিদ পাঙ্গা ভাই নিলে খুব আপনি পারবেন না। লোভনীয় একটা কমেন্ট আছে ফরিদ ভাই, এটা কিন্তু একেবারেই জি প্লিজ। আলোচনায় আনতে হবে। সেটা হচ্ছে, হ্যাঁ, ভারতের সব খাই, ভারতের আমের মতো সুমিষ্ট আম আমি কোথাও খাইনি, ভারতে আম পাঠাতে হবে কেন? তিনি বোঝাতে বললেন যে ভারতের যে আম আছে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত নিঃসন্দেহে, উঁচু মানের আম আছে নিঃসন্দেহে, ভারতে, তারপরও আমাদের দেশ নিঃসন্দেহে। থেকে গিফট হিসেবে আম যাচ্ছে। তো ভারত এই সুমিষ্ট কিছু আম কি আমাদেরকে কখনো গিফট পাঠাতে পারে না? কেন পাঠায় না? এখন আমার ওই তো যে খুব আমাদের, লোভ হচ্ছে। কিন্তু ওই যে কিছু কিছু মন্ডলের বাড়িতে লোকজন যায় না ভেট দিতে, মন্ডল সাহেব যাতে একটু খুশি থাকে সেই জন্য দিয়েছে। দেন মন্ডল সব তো আর আপনারা পাত্তা দেয় না, আমার পাত্তা দেয় না। আমরা যাবো আম কাঁঠালি, মন্ডল সব পাত্তাই দিতেছে না। মানে মানে আমরা কি এই তেলবাজি করার জন্যই আম পাঠাচ্ছি, ইলিশ তেলবাজি, পাঠাচ্ছি? তেলবাজি করার জন্য। তো ওদেরকে তো আমাদের প্রয়োজন নাই, আমরা তো বলি যে ভারতকে আমরা গুনায় ধরি না। তো আমরা যেহেতু গুনায় ধরি না, কিন্তু আমরা ওই সাফা মুখে বলি এক, সাফা কাজ করি সাফা আরেক। সাফা মারতে তো ট্যাক্স লাগে না। সাফা মারতে যদি ট্যাক্স লাগতো তাহলে এগুলো বলতো না। মুখে এখন শোনেন, ওই যে আমার ভাবির পোলা নাহিদ বলছে না, ক্ষমতা থাকলে বিএনপি মিলে আসো। এই নাহিদে বলে বিএনপি আওয়ামী লীগ মিলে আসো, এই কথা বলে এখন এর আপনি এই পাগলের আপনি কি বোঝাবেন? বিএনপি আর আওয়ামী লীগ মিলে নাকি নাহিদের এনসিপির সাথে পারবে না। এখন কেউ যদি এটা বলে আপনি তার সাথে কি ফাইট করতে যাবেন? আমি যদি এখন বলি যে আমেরিকার প্রেসিডেন্ট তো আমার সাথে পারবে না, আমি যদি বলি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তো আমার সাথে পারবে, আমি যদি বলি ইরানের প্রধানমন্ত্রী তো আমার সাথে পারবে না, আমি যদি বলি সৌদি আরবের বাচ্চা তো আমার সাথে পারবে না, তো মানুষ তো আমার মানসিক রোগী করবে। তো এরা হলো মানসিক রোগী। ভারত কিছুই না, ভারত এটা না। ক্ষমতায় যারা থাকে তারা না বুঝে ভারত কি, যারা যাবে ফাইট করতে তারা না জানে, ওটা জামাত বুঝে, বিএনপি বুঝে। ফরিদ ভাই, এইবার আরো গরম কমেন্ট আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে এটা মেনে নিয়ে কথা বলুন। এখন এরকম ফাত্রা বক্তব্য যদি কেউ দেয়, কিছু করার নাই। এতে না আছে আকল, আল্লাহ তো আকল দেয়ই নাই। এলে মাদ্রাসা সাপ কিছু ব্যাকল পাগল ছাগল আছে, এরা এই ধরনের বক্তব্য দেয়। ফরিদ ভাই, ধারণাই নাই স্মরণ করাই, আজকে আমি আওয়ামী লীগ সম্পর্কে ধারণাই নেই। ভিডিওটা এখন দেখাতে একটু সময় লাগবে। যে আমি একটু শেষ করি, আমি বলতেছি, আমি একটু বলি, যাকে 85,000 সেনাবাহিনী, জামাত, তারপরে তারপরে শিবির, বিএনপি, ছাত্রদল মিলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মারে নামে, নেটো বাহিনী আনা বাদ, তারপর আওয়ামী লীগ কিছুই নেই। মানে এই ধরনের কথা এদের কি বলবো? অথচ এই কিন্তু এর পরিচয়টা যদি পাইতাম, একে এর লাইভে নিয়ে আসেন, তাহলে কিছু বলতাম, তাহলে বোঝা যেত। হইতে পারে এ আওয়ামী লীগের লুঙ্গি নিচে কথা পলাইছিল, আমার আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লুঙ্গি নিচেই পালাবে। জি বলেন ফরহাদ মাজার সম্পর্কে কি যেন বলতেছে। ফরহাদ মাঝহারের একটা সাক্ষাৎকার বাংলাদেশের টিভিতে, তিনি বলছেন বিএনপি কোনো দলই না। বিএনপি কোনো রাজনৈতিক ওনার দলই না বক্তব্য হলো, বাংলাদেশে দুটো দল আছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো জামাত। অর্থাৎ বিএনপি কে টোটালি তিনি অমিট করে দিচ্ছেন, যে ওদের কোনো নীতি নেই, আদর্শ নেই, পররাষ্ট্র নীতি নেই, কোনো ভিশন নেই, কোনো মিশন নেই, জাস্ট জনসমর্থন আছে, ক্ষমতায় বসে যায়। কিন্তু ভীষণ মিশন সবকিছু যে দুটো দলের আছে, সেটা একটা হলো আওয়ামী লীগ, একটা হলো জামাত।
এখন প্রশ্ন হলো, এই যে ফরহাদ মজহার যারা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিল, সেই লোক হঠাৎ করে এসে দুদিন আগে আওয়ামী লীগকে আবার আলোচনায় নিয়ে আসার কারণ কি ফরিদ ভাই? এগুলা অনেক কারণ হলো জামাত তার একে দিয়ে জামাত তার মার্কেট তৈরি করতেছে। এই যে একটা কথা বললো, যাতে একটা শ্রেণী মনে করে হে জামাত আছে জামাত আছে জামাত আছে, আওয়ামী লীগ আছে, মানে চালাকির সাথে একটা কথা বললো ফ্রড মাজার। কারণ এ তো আসলে শুনেন, জামাতের কাজ কি, যে প্রথমে বড় দুইটা দলের মধ্যে বিরোধ বাঁধাও, তারপরে ভিতরে প্রবেশ করো। যেমন আওয়ামী লীগ বিএনপির বিরোধ হয়েছে বলেই তো জামাত এখন বিরোধী দলের নেতা হইতে পারছে, নাহলে এদের তো তিনটার উপরে সিট নাই। কারণ আওয়ামী লীগ যদি এখন থাকতো, নির্বাচন করতো, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো। জামাত যদি ৭৭টা সিট পায়, তাহলে আওয়ামী লীগ কতগুলো পাবে? জামাতের খাওয়া থাকতো না। তার জন্য জামাত এই বিরোধ সৃষ্টি করে নতুন নতুন ন্যারেটিভ পয়দা করে ভিতর দিয়ে চলে আসে। এখন আবার পয়দা করতে দেখছেন আগামীতে তো বিএনপি তো উষ্টা খাবে। আমি আজকে পড়ে দিয়েছি তো, বিএনপি এমন আচার খাবে বিএনপি কল্পনা করতে পারতেছে না। তখন জামাত দেখবেন কোনো না কোনো কৌশলে আওয়ামী লীগের সাথে ঐক্য করবে, মানে আওয়ামী লীগের সাথে দাসখত দিয়ে বলবে যে বাবা গো আমার বিরোধী দল বানাও, এ প্রস্তাব দিতে পারে আওয়ামী লীগকে। তখন তারা বলবে এই যে দেখো, এগুলো ন্যারেটিভ আগেই পয়দা করতেছে যে বিএনপি ছাড়া কোনো, আওয়ামী লীগ আর জামাত ছাড়া কোনো দল নাই। কিন্তু কালকে যদি বিএনপি বলে, আমি এটা বহুবার বলেছি, আবার বলি, কালকে শুধু বিএনপি বলবে আমরা জামাতের বাইন তালাক দিলাম, বিএনপি ঘোষণা করবে জামাতকে বাইন তালাক দিলাম, জামাত নামে কোনো দলই থাকবে না বাংলাদেশে, থাকবেই না। দিন শেষে বিএনপি তাদের আসলে, এটা ফরহাদ মাজারের একটা ফাত্রামি করেছে। এই ফরহাদ মাজার তো সেই ফরহাদ মাজার যে বলেছিল যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, 3% যে দলের সমর্থন, সেই দলের সমালোচনা করা ফ্যাসিজম, আর যেখানে 50% যার সমর্থন আছে সেই দলকে নিষিদ্ধ করা বুঝি গণতন্ত্র। তো এগুলো তারা ন্যারেটিভ পয়দা করতেছে। বললামই তো, এই জামাতের শেষ আশ্রয় বিএনপি। আগামীতে যে উষ্টা খাবে বিএনপিকে তো আওয়ামী লীগ একেবারে ছাই দিয়ে ধরবে, কেস কি কলে ফেলাবে বিএনপিকে। কারণ বিএনপিকে এইবার ছাড়ছে বলে আর ছাড়বে না, কেস কি কলে ধরবে একেবারে বিএনপির অস্তিত্ব বিলীন করে ফেলবে এবার। তখন জামাত গিয়ে আবার দেখবেন ওই জামাত বিএনপি এরাই আবার, জামাতেরও তো দেশেই থাকতে দিবে না, তখন এরা দেখবেন ওই বিএনপির ভিতরে। আর বিএনপির তো অর্ধেক জামাতই। ফ্রড মাজার কিন্তু এটা বলে নাই যে আদর্শগত ভাবে জামাত, বিএনপির অর্ধেক লোক জামাতের আদর্শকে ধারণ করে, তাই তার কাছে মনে হয়েছে যে বিএনপি কোনো রাজনৈতিক দল না। ওইটা একটা আরেক বদমাইশি। আমরা শুধু বলেছিলাম যে বিএনপি রাজনৈতিক দল না, বিএনপি হচ্ছে এন্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম। এর কারণে আমাদেরকে কি গালাগালি শুরু করে বিএনপি লোকজন। এখন ফ্রড মাজারে কিছু বলবে না, কারণ কি, এইদিকে আবার বিএনপি জামাতের গুণটা ভালো। এরা হইলো যে ব্যক্তি তাদের শত্রুকে গালি দেয়, অর্থাৎ যে ব্যক্তি এখন আওয়ামী লীগকে গালি দেয়, যে ব্যক্তি মুক্তিযুদ্ধকে গালি দেয়, যে ব্যক্তি বঙ্গবন্ধুকে গালি দেয়, যে ব্যক্তি 32 নম্বর ভাঙার পক্ষে, যে ব্যক্তি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের পক্ষে, দেখবেন জামাত বিএনপি তাকে গালি দিবে না, যতই রাগ তাকে গালি দিবে না। তারা গালি দিল না, আপনি দেখেন নাই যে এক ছেলে তারেক রহমানের কুলাঙ্গার বলছে, কুলাঙ্গার বলেছে প্রধানমন্ত্রীকে। একটা দেশের প্রধানমন্ত্রীকে কি কুলাঙ্গার বলা যায়? আমি যে তারেক রহমানকে পছন্দ করি না, তারপরে তো তাকে আমি কুলাঙ্গার বলতে পারি নাই, বলবো কেন, বলা যায় না। এটা আমি বলেছি মুসলেখা প্রধানমন্ত্রী, দাসখত দেওয়া প্রধানমন্ত্রী। আমি তো কিন্তু কি তাকে কুলাঙ্গার বলেছি যে তারেক রহমান কুলাঙ্গার? কিন্তু তারেক রহমানকে কুলাঙ্গার বলেছে ওই যে কি যেন রাশেদর নাম, ওর বাপ কি যেন সবিল আলম প্রধান ছিল, তাকে তো কিছু বললো না। জামাতের এক নেতা বিএনপি কে বলছে একটা কুলাঙ্গার দল, তারও তো কিছু বলে নাই। কারণ এইদিকে বিএনপি আর জামাত হলো আওয়ামী লীগ বিরোধী তো, তাই তারা কিছু করো না। এদিকে আবার আওয়ামী লীগ ফেল মারে, একটু যদি আওয়ামী লীগের কেউ সমালোচনা করে তাহলে সে তালাক দিয়ে দেয়, ওই এটা চলবে না। কিন্তু জামাতের সাথে আবার সংসার করে, কিন্তু জামাত ঘরের ভিতরে আবার জামাত পালে, বুঝছেন? আবার একটু সমালোচনা করলে তারা আবার আওয়ামী লীগ দেখতে পারে না। বা তার এই দেখেন মেজর আখতারুজ্জামান, যাকে এখন আমি নাম দিয়েছি মেথর আখতারুজ্জামান, সে জামাতের কি গালি দেয় নাই, এখন জামাত তার নিয়ে সংসার করতেছে না, জামাত তার সামনে রেখে অতিথি রেখে বক্তব্য দেওয়া হইতেছে না। তারা কিন্তু খাটাইতে পারে, জামাত বিএনপি কাজটা করতে পারে। ফরহাদ মাজার আর কিছুই বলবে না, কারণ ফরহাদ মাজারকে দিয়ে যে ন্যারেটিভ পয়দা করতে পারছে, এই তারেক রহমান সারাদিন বললেও কাজ হবে না, জামাতের আমি সারাদিন বললেও কাজ হবে না। কিন্তু এই যে ফরহাদ মাজার যে একটা কথা বলছে, এই কথাটা মার্কেট খেয়ে গেছে, কিন্তু আর কিছু বলবে না, কারণ ওই যে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সুতরাং তিনি যা বলেন এরা কিছু বলবে না, এখন বলবে না। কিন্তু এটা যদি আমি বলতাম এই কথাটা যে বিএনপি কোন রাজনৈতিক দলই না, এখানেই দেখতেন, এখানে এসে আমার মানে অন্তত 500 গালি দিত। কিন্তু ফ্রড মাজার বলছে ওরা কিছু বলবে না, আপনি এটা নিশ্চিত থাকেন। এতে রাজনৈতিক ধরন্দর, মানে রাজনৈতিক প্রতারণা বোঝা বড় মুশকিল। জি ফরিদ ভাই, আমরা লাইভটা আজ আর দীর্ঘায়িত করব না। আপনি সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক দর্শক যারা এতক্ষণ আমাদের দেখলেন, আলোচনা শুনলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।